তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত পাঠমালার ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আজ আমি ঋগ্বেদ বিষয়ে পরীক্ষা উপযোগী আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে এবং আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবে। সমগ্র বিষয়টি অনুধাবন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এর আগের ভিডিওতে আমি বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছি। আজ আমি ঋগ্বেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটি চার্ট আকারে পরীক্ষার উপযোগী নোট হিসেবে তৈরি করেছি, যাতে তোমাদের তথ্যগুলো মনে রাখতে সুবিধা হয় এবং পরীক্ষার সময় চট করে তোমাদের মাথায় চলে আসে। ঋগ্বেদ, বেদ বা সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এইগুলো এত বেশি তথ্যবহুল, সেই জন্য আমি তোমাদের থরলি পড়াচ্ছি না। ঋগ্বেদ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় আসে বা যে তথ্যগুলো তোমাদের জানা উচিত, সেইগুলো নিয়েই আমি আলোচনা করব এবং সেইগুলোই আমি চার্ট আকারে এখানে সাজিয়েছি, যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়। তাহলে দেখে নেওয়া যাক ঋগ্বেদ থেকে আমরা কি কি তথ্য আমরা জানবো এবং ঋগ্বেদ সম্পর্কে আমরা কি কি পড়বো, মনে রাখবো। ঋগ্বেদ পরিচিতি। ঋগ্বেদ হলো 4 বেদের মধ্যে প্রাচীনতম বেদ। তাহলে ঋগ্বেদ 4টি বেদের মধ্যে প্রাচীনতম। যদি প্রশ্ন আসে প্রাচীনতম বেদ কোনটি, উত্তর হবে ঋগ্বেদ। এখানে আরেকটি প্রশ্নও আসতে পারে, বিশ্বের মধ্যে প্রাচীনতম গ্রন্থ কোনটি, উত্তর হবে ঋগ্বেদ। অর্থাৎ সারা বিশ্বে যত প্রাচীনতম গ্রন্থ রয়েছে তার মধ্যে একটি হলো ঋগ্বেদ, প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। এটি মূলত স্তোত্র বা মন্ত্রের সংকলন, অর্থাৎ ঋগ্বেদে রয়েছে অনেক মন্ত্র বা স্তোত্র, যেখানে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে স্তুতি রচিত হয়েছে। স্তুতি মানে প্রশংসা সূচক শ্লোক। বিভিন্ন দেবতার উদ্দেশ্যে প্রশংসামূলক শ্লোক রচনা হয়েছে ঋগ্বেদে। ঋগ শব্দের অর্থ কি? ঋগ শব্দের অর্থ হলো মন্ত্র বা স্তুতিমূলক শ্লোক বা স্তুতিমূলক মন্ত্র। ঋগ্বেদ মূলত ছন্দবদ্ধ রচনা। প্রশ্ন আসতেই পারে ঋগ্বেদ কিভাবে রচিত? ঋগ্বেদ মূলত পদ্যে রচিত, ছন্দবদ্ধ মন্ত্র। এখানে মনে রাখার মতন বিষয়, ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কর্মগুলির অন্যতম এবং ভারতীয় সাহিত্যের আদি নিদর্শন। অর্থাৎ ভারতীয় সাহিত্যের প্রাচীনতম যদি নিদর্শন কোন গ্রন্থ বলা হয়, তাহলে উত্তর হবে ঋগ্বেদ। এবং অবশ্যই পৃথিবীর মধ্যেও প্রাচীনতম সাহিত্য কৃতি হলো ঋগ্বেদ। এবারে আমরা দেখে নেব 4টি বেদের একটা চিত্র। ঋগ্বেদ কি? স্তোত্র বা মন্ত্রের সংকলন। সামবেদ সঙ্গীত বা গান। যজুর্বেদ হচ্ছে যজ্ঞ বিধি বা যেটা গদ্য পদ্য মিশ্রিত, সম্পূর্ণ গদ্যও নয় সম্পূর্ণ পদ্যও নয়। অথর্ববেদ কি? লৌকিক মন্ত্র রয়েছে, ঝাড়ফুঁক বা চিকিৎসা রয়েছে। মূলত আয়ুর্বেদের যা চিকিৎসা সেটা কিন্তু অথর্ববেদেই রয়েছে। তাহলে আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে, এক কথায় যে প্রশ্নের আসে আর কি, প্রশ্নের উত্তর আমাদের এক কথায় এখানটা আমি ছোট করে চার্টে দিয়ে দিয়েছি। যদি আসে ঋগ্বেদ কি, অপশন থাকবে অনেক, তার মধ্যে স্তোত্র বা মন্ত্রের সংকলন যেখানে থাকবে সেটা রাইট অ্যান্সার। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, সঙ্গীত বা গানের সৃষ্টি হয়েছে কোন বেদ থেকে? উত্তর হবে সামবেদ। হ্যাঁ, যজুর্বেদ কি বা যজ্ঞ বিধি কোন বেদে রয়েছে? উত্তর যজুর্বেদ। আয়ুর্বেদ চিকিৎসা কোন বেদে রয়েছে? অথর্ববেদে। ঋগ্বেদের গঠন, অর্থাৎ ঋগ্বেদটা কিভাবে গঠিত, তৈরি কিভাবে হয়েছে? ঋগ্বেদের প্রধান 3টি জিনিস রয়েছে। একটা হচ্ছে মণ্ডল, দ্বিতীয় সূক্ত, তারপরে ঋক। কতগুলো মণ্ডল রয়েছে, কতগুলো সূক্ত রয়েছে এবং কতগুলো মন্ত্র রয়েছে? মণ্ডল কটি রয়েছে ঋগ্বেদে? 10টি। এখানে এর মণ্ডল মানে কি? ঋগ্বেদের প্রধান বিভাগ, অর্থাৎ
ঋগ্বেদ কটি মণ্ডলে বিভক্ত বা ঋগ্বেদের প্রধান বিভাগ কয়টি? উত্তর হবে 10টি। সূক্ত অর্থাৎ কতগুলো অধ্যায় বা কতগুলো মন্ত্রের সমষ্টি নিয়ে যে এক একটা চ্যাপ্টার বলতে পারি, সেটাকে বলা হচ্ছে সূক্ত। এখানে সংখ্যা কতগুলো রয়েছে? 1028টি। সূক্ত হচ্ছে একগুচ্ছ মন্ত্রের সমষ্টি। 1028টি মন্ত্রের সমষ্টি রয়েছে ঋগ্বেদে। এবার কতগুলো টোটাল ঋগ বা মন্ত্র রয়েছে? প্রায় 10,600টি। প্রত্যেকটি পৃথক স্তোত্র বা পংক্তি। মন্ত্র হচ্ছে 10,600টি আর সূক্ত রয়েছে 1028টি। সূক্ত এবং মন্ত্রের মধ্যে আশা করি পার্থক্য বোঝাতে পারলাম। এবারে ঋগ্বেদে মোট মন্ত্র সংখ্যা 10,600টি। কোনো কোনো পণ্ডিতের মতে 10,552টি বা 10,462টি। এগুলো সংস্করণ ভেদে সামান্য পার্থক্য 19-20 দেখা যায়। এখানে মণ্ডল অনুযায়ী একটা সূক্ত সংখ্যা করা হয়েছে। মণ্ডল 1, 2, 3, 4 করে করা হয়েছে। কোন মণ্ডলে কতগুলো সূক্ত রয়েছে, কতগুলো মন্ত্রের সমষ্টি রয়েছে। মণ্ডল 1-এ রয়েছে 191টি সূক্ত, মণ্ডল 2-এ রয়েছে 43টি সূক্ত, মণ্ডল 3-এ রয়েছে 62টি সূক্ত, মণ্ডল 4-এ রয়েছে 58টি সূক্ত, মণ্ডল 5-এ রয়েছে 87টি সূক্ত, মণ্ডল 6-এ রয়েছে 75টি সূক্ত, 7-এ রয়েছে 104টি সূক্ত, 8-এ রয়েছে 92টি সূক্ত, 9-এ রয়েছে 114টি সূক্ত, 10 নম্বর মণ্ডলে রয়েছে 191টি সূক্ত। নবম মণ্ডলকে কিন্তু সোমমণ্ডল বলা হয়। এখানে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে এই যে দেখতে পাচ্ছ মণ্ডল 9, এটা হচ্ছে সোমমণ্ডল, পরীক্ষায় কিন্তু আসে। এবারে আমরা দেখে নেব মণ্ডল অনুযায়ী ঋষি ও বৈশিষ্ট্য, অর্থাৎ কোন মণ্ডলের ঋষির নাম কি এবং সেই মণ্ডলগুলোর বিশেষ যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব আছে সেগুলো কি। প্রথম মণ্ডলে নির্দিষ্ট কোনো একক ঋষি নেই, একজন মাত্র ঋষি নেই, বহু ঋষির রচনা প্রথম মণ্ডল, যেমন মধুচ্ছন্দা, বৈশ্বামিত্র, মেধাতিথি, কাণ্য, সুনশ্বেপ, অজিগর্ত প্রমুখ। তাহলে প্রথম মণ্ডলে কিন্তু নির্দিষ্ট কোনো একজন ঋষি নেই, বহু ঋষির রচিত সূক্ত বা মন্ত্র কিন্তু এখানে রয়েছে। তবু যদি আসে যে প্রথম মণ্ডলের রচয়িতা ঋষি কে, হয়তো অপশানে শুধু থাকলো মধুচ্ছন্দা, তখন কিন্তু মধুচ্ছন্দাই দেবে। হ্যাঁ, এখানে যেহেতু অনেকজন ঋষির রচিত সূক্ত রয়েছে বা মন্ত্র রয়েছে, সেই জন্য এইখানে যেই নামগুলো দিয়ে দিয়েছি এই নামগুলোর মধ্যে যেটা থাকবে অপশানে সেইটাতেই টিক দেবে। দ্বিতীয় মণ্ডলের যিনি ঋষি তিনি হচ্ছেন গৃৎসমত। অনেক সময় কিন্তু আসে দ্বিতীয় মণ্ডলের ঋষি কে, গৃৎসমত। তৃতীয় মণ্ডলের ঋষি বিশ্বামিত্র। এখানে গায়ত্রী মন্ত্র আছে। যদি প্রশ্ন আসে গায়ত্রী মন্ত্র বেদের কোন মণ্ডলে দেখা যায়, উত্তর হবে তৃতীয় মণ্ডল। 4 নম্বর যে মণ্ডল তার যে ঋষি তিনি হচ্ছেন বামদেব। পঞ্চম মণ্ডলের যিনি ঋষি তিনি হচ্ছেন অত্রি। ষষ্ঠ মণ্ডলের ঋষি ভরদ্বাজ, সপ্তম মণ্ডলের ঋষি বশিষ্ঠ, নবম মণ্ডলে সোম দেবতা কেন্দ্রিক এবং এখানেও বহু ঋষি রয়েছেন। তাহলে নবম মণ্ডলকে সোম মণ্ডল কিন্তু বলা হয়, যেহেতু সোম দেবতাকে উদ্দেশ্য করে এখানে মন্ত্রগুলি রচিত হয়েছে। পরীক্ষার উপযোগী যে বিশেষ অংশগুলো সেগুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি, যেমন 2 থেকে সপ্তম, দ্বিতীয় থেকে সপ্তম যে মণ্ডল তাদেরকে বলা হয় একত্রে বংশমণ্ডল বা ফ্যামিলি বুকস। বংশমণ্ডল তাহলে কি? দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল, কারণ এগুলি নির্দিষ্ট ঋষি পরিবারের রচনা, এক একজন ঋষির পরিবার সেইগুলি রচনা করেছেন। মণ্ডল প্রথম ও দশমকে বলা হয় অবংশমণ্ডল। এগুলো কোনো একক কোনো ঋষির রচনা নয়, বরং বহু ঋষির রচনার সংকলন এবং পরবর্তীকালে যুক্ত হয়েছে বলেই মনে করা হয়। আচ্ছা, যদি এখানে দেখো আমি লিখে দিয়েছি MCQ এর জন্য প্রথম মণ্ডল কার রচনা, উত্তর হবে কি একক ঋষি নয়, বহু ঋষির সংকলন।
এবারে কি করে তোমরা মনে রাখবে, এইখানে আমি একটা টিপসও দিয়েছি, গৃহে বিবাহ অত্যন্ত ভালো। তাহলে এইভাবে মনে রাখা সম্ভব। দ্বিতীয় মণ্ডলের ঋষি গৃৎসমত, তৃতীয় মণ্ডলের বিশ্বামিত্র, এই যে অর্থাৎ গৃহে বিশ্বামিত্রের বিবাহ, বামদেব, 4 নম্বর অত্রি, বামদেবের যে বি আর এই যে বামদেবের বা, বিবাহর একটাতে হলো বিতে বিশ্বামিত্র, বাতে হলো বামদেব, চতুর্থ মণ্ডলের ঋষি, পঞ্চম মণ্ডলের অত্রি অর্থাৎ অত্যন্ত, আর ভালোতে কি ভ দিয়ে ভরদ্বাজ হয়ে গেল, আর বশিষ্ঠ। গৃহে বিবাহ অত্যন্ত ভালো। এইভাবে মনে রাখতে পারো, তোমরা নিজেদের মতন করেও মনে রাখার ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। গুরুত্বপূর্ণ সূক্তগুলো কি? পুরুষ সূক্ত, এখান থেকে প্রশ্ন আসে, এটি কোন মণ্ডলের অন্তর্গত? দশম মণ্ডলের পুরুষ সূক্ত। এখানে কি বিষয় রয়েছে? সৃষ্টি তত্ত্বের বর্ণনা রয়েছে, সৃষ্টি কিভাবে হলো, প্রলয় কি করে হলো, এবং বর্ণ ব্যবস্থার উল্লেখ রয়েছে। এগুলো দিয়েও প্রশ্ন আসে যে সৃষ্টি তত্ত্বের উল্লেখ কোন মণ্ডলে রয়েছে বা কোন সূক্তে রয়েছে। উত্তর দশম মণ্ডল আর পুরুষ সূক্ত। নাসদীয় সূক্তে কি রয়েছে? এটাও দশম মণ্ডলের অন্তর্গত। এখানে সৃষ্টির উৎস নিয়ে দার্শনিক সমস্ত প্রশ্ন আছে। তাহলে দার্শনিক সূক্ত কাকে বলা হবে? নাসদীয় সূক্তকে। দার্শনিক কথা এখানে রয়েছে। গায়ত্রী মন্ত্র রয়েছে তৃতীয় মণ্ডলে। এখানে কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয়েছে মন্ত্রগুলি? সবিতা অর্থাৎ সূর্য, সবিতা দেবতার উদ্দেশ্যে রচিত হয়েছে। ঋষি হচ্ছেন বিশ্বামিত্র। বাক সূক্ত কি? বাক বা ভাষার মাহাত্ম্য এখানে বর্ণিত হয়েছে, দশম মণ্ডলে রয়েছে। এটি কিন্তু বাক সূক্ত। প্রধান দেবতা গুরুত্ব কি? দেবতা প্রধান হচ্ছে ইন্দ্র। ঋগ্বেদের সর্বাধিক স্তুতিপ্রাপ্ত দেবতা, প্রশ্ন আসে ঋগ্বেদের সর্বাধিক স্তুতিপ্রাপ্ত দেবতা কোন দেবতা? ইন্দ্র। ইনি হচ্ছেন বীরত্ব ও যুদ্ধের দেবতা। অগ্নি হচ্ছেন যজ্ঞের দেবতা। ঋগ্বেদের প্রথম সূক্তেই স্তুতি আছে, অর্থাৎ যদি প্রশ্ন আসে ঋগ্বেদের প্রথম সূক্তের দেবতা কে? উত্তর অগ্নি। তারপরে আসে বরুণ, নৈতিক শৃঙ্খলা ও জলের দেবতা। ঋত মানে নৈতিক শৃঙ্খলা। সোম, নবম মণ্ডল সম্পূর্ণভাবে সোম দেবতাকে উৎসর্গীকৃত। উষা, উষা বা প্রভাতের দেবী। সূর্য বা সবিতা, সূর্য দেবতা গায়ত্রী মন্ত্র সবিতাকে উদ্দেশ্য করে রচিত। তাহলে যদি প্রশ্ন আসে গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উদ্দেশ্য করে রচিত? সবিতা বা সূর্য। ঋগ্বেদের সবচেয়ে বেশি স্তুতি পেয়েছেন ইন্দ্র, তারপর অগ্নি। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, এখানে আমি লিখে দিয়েছি। ঋগ্বেদের সবচেয়ে বেশি স্তুত হয়েছেন বা স্তুতি পেয়েছেন, প্রথম হচ্ছে উত্তর ইন্দ্র, আর দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নি। ছন্দ কি? ঋগ্বেদের মন্ত্রগুলি নির্দিষ্ট ছন্দে রচিত। মন্ত্রগুলো নির্দিষ্ট কিছু ছন্দে রচিত। প্রধান যে ছন্দগুলো রয়েছে সেগুলি হলো গায়ত্রী, ত্রিষ্টুপ, জগতী। গায়ত্রী হচ্ছে 3টি চরণ, 24টি অক্ষর, আর ত্রিষ্টুপ হচ্ছে ঋগ্বেদের সর্বাধিক ব্যবহৃত ছন্দ, অর্থাৎ বেশিরভাগ মন্ত্রগুলোই ত্রিষ্টুপ ছন্দে রচিত। তারপরে রয়েছে অনুষ্টুপ। মূলত গায়ত্রী, ত্রিষ্টুপ, জগতী এবং অনুষ্টুপ এই 4টি ছন্দেই বৈদিক মন্ত্রগুলো রচিত। এছাড়াও আরও ছন্দর অনেক রয়েছে, মূলত এই 4টি ছন্দ ইউজ করা হয়েছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ শাখা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। মোট শাখা কি? প্রাচীন গ্রন্থ অনুযায়ী ঋগ্বেদের 21টি শাখা ছিল বলে উল্লেখ আছে। প্রশ্ন আসতে পারে ঋগ্বেদের কটি শাখা ছিল? উত্তর হবে 21টি শাখা ছিল। আবার প্রশ্ন হতে পারে বর্তমানে কটি শাখা পাওয়া যায়? বর্তমানে কিন্তু 2টি শাখা পাওয়া যায়, একটা হচ্ছে শাকল শাখা আর একটা হচ্ছে বাষ্কল শাখা। ব্রাহ্মণ কি? ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণ আর হচ্ছে কৌশিতকী ব্রাহ্মণ। কৌশিতকীর আর একটা নাম হচ্ছে সাংখ্যায়ন। তাহলে কৌশিতকীও যা, সাংখ্যায়নও তাই। ঐতরেয় ব্রাহ্মণ আর কৌশিতকী বা সাংখ্যায়ন ব্রাহ্মণ। আরণ্যক কি ঋগ্বেদের? ঐতরেয় আরণ্যক, কৌশিতকী বা সাংখ্যায়ন আরণ্যক। ঋগ্বেদের এগুলো মনে রাখার সুবিধা, আরণ্যক, ব্রাহ্মণ এবং উপনিষদ, কারণ একই নাম দিয়ে ব্রাহ্মণ, আরণ্যক উপনিষদগুলি আছে। উপনিষদও তাই, ঐতরেয় উপনিষদ আর একটা হচ্ছে কৌশিতকী উপনিষদ। এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এই যে ঐতরেয় ব্রাহ্মণ, ঐতরেয় আরণ্যক, ঐতরেয় উপনিষদ, এই ক্রমটি একসাথে মনে রাখো, কারণ 3টি মহিদাস ঐতরেয়ের সাথে সম্পর্কিত এবং প্রায় একই প্রশ্নে কিন্তু আসে। নারী ঋষি কি? ঋগ্বেদের নারী ঋষি, এটাও রচয়িতা কিন্তু নারী। নারী ঋষিদের ব্রহ্মবাদিনী বলা হতো, এদের বলা হয় ঋষিকা, যে কি নামে ডাকা হয়। ব্রহ্মবাদিনী, ঋষিকা কারা, ঋষিকা কে, এই ধরনের প্রশ্ন আসতে পারে।
ঋগ্বেদের যে নারী ঋষি তাদের নাম আমি এক জায়গায় করে দিয়েছি, যেমন লোপামুদ্রা, ঘোষা, অপালা, বিশ্ববাড়া, রোমসা, জমি, শচী বা পৌলমী বা ইন্দ্রাণী। এখানে আমি তাদের পরিচিতিটা কিছু উল্লেখ করে দিয়েছি। অগস্ত্য মুনির পত্নী হচ্ছে লোপামুদ্রা, ঘোষা কক্ষিবানের কন্যা। এখানে আমি মনে রাখার একটা কৌশল দিয়েছি, লো, ঘো, অবি, লোপামুদ্রা, ঘোষা, অপালা, বিশ্ববাড়া। সবচেয়ে বেশি প্রশ্নে আসা 4 জন নারী ঋষি। এই 4 জনেরই কিন্তু নাম এমসিকিউতে মানে বেশিরভাগ ক্ষেত্রে এই 4 জনকে কেন্দ্র করেই প্রশ্ন এসেছে। পুরোহিত ও ঋগ্বেদ কি? বৈদিক যজ্ঞে 4 জন প্রধান পুরোহিত থাকতেন, প্রত্যেকে একটি নির্দিষ্ট বেদের সাথে যুক্ত। ঋগ্বেদের সাথে সম্পর্কিত পুরোহিতকে বলা হয় হোতা। ঋগ্বেদের সাথে সম্পর্কিত যে পুরোহিত তাকে হোতা বলা হয়। এনার কাজ কি? ঋক মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান করা। মন্ত্র উচ্চারণ করবেন এবং দেবতাদের যজ্ঞে আহ্বান করবেন। সামবেদের উদ্গাতা, তার কাজ হচ্ছে সামগান পরিবেশন। যজুর্বেদের হোতা, এই যজুর্বেদের পুরোহিত হচ্ছেন অধ্যর্য। এনার কাজ হচ্ছে যজ্ঞের কার্যত সম্পাদন, অর্থাৎ যাগযজ্ঞের কাজকর্ম করবেন। অথর্ববেদের পুরোহিত হচ্ছেন ব্রহ্মা। এনার কাজ হচ্ছে যজ্ঞ তত্ত্বাবধান করবেন এবং যে ভুলগুলো হবে সেগুলো সংশোধন করবেন। ঋগ্বেদ হোতা, এটা খুবই আসে এমসিকিউতে, এবং একসঙ্গে কিন্তু ঋক, সাম, যজু, অথর্ববেদের যদি আমরা পুরোহিতগুলো জেনে রাখি তাহলেও কিন্তু আমাদের উপকারী হবে, পরীক্ষা আসতেই পারে। ঋগ্বেদের অন্যান্য নাম কি? ঋগ্বেদের অন্যান্য নাম যেমন ঋক সংহিতা, সংহিতা আসতে পারে, সংগীতা। ঋকের অন্যান্য নাম হচ্ছে সংহিতা। আদিবেদ বা প্রথম বেদ ঋগ্বেদকে বলা হয়। ছন্দবদ্ধ বেদ বা পদ্যবেদ ঋগ্বেদকে বলা হয়। স্তুতিবেদও বলা হয়, যেহেতু দেবতাদের স্তুতিমূলক মন্ত্র এখানে আছে। আর ছন্দবদ্ধ বেদ বা পদ্যবেদ হচ্ছে সম্পূর্ণ পদ্যে রচিত বলে আদিবেদ যেহেতু সবচেয়ে প্রাচীন বেদ। আর যে আমরা জেনেছি ঋক হচ্ছে মন্ত্রের সংকলন, তাই সংহিতা বলা হয়। এখানে আমি এমসিকিউতে গুরুত্বপূর্ণ আসার মতন কিছু প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা খাতায় লিখে নিও। ঋগ্বেদের মোট মণ্ডল সংখ্যা কয়টি? উত্তর হবে 10। ঋগ্বেদের মোট মন্ত্র সংখ্যা কয়টি? আনুমানিক 10,600টি। কোনো কোনো মতে 10,552টি। অপশানে যেরকম থাকবে সেরকমই লিখবে, যদি শুধু 10,000 থাকে তাই লিখবে। গায়ত্রী মন্ত্র কোন মণ্ডলে আছে? তৃতীয় মণ্ডলে রয়েছে। রচয়িতা ঋষি বিশ্বামিত্র। এই মণ্ডলের ঋষি হচ্ছেন ঋষি বিশ্বামিত্র। কোন মণ্ডল সম্পূর্ণভাবে সোম দেবতাকে নিবেদিত? নবম মণ্ডল। আর একই সঙ্গে প্রশ্ন আসতে পারে সোম মণ্ডল কোন মণ্ডলকে বলা হয়? নবম মণ্ডলকে। পুরুষ সূক্ত কোথায় পাওয়া যায়? 10ম মণ্ডলে। ঋগ্বেদের বর্তমান প্রচলিত শাখার নাম কি? শাকল শাখা। ঋগ্বেদের সর্বাধিক স্তুত দেবতা কে? ইন্দ্র। ঋগ্বেদের সাথে সম্পর্কিত পুরোহিতের নাম কি? হোতা। ঋগ্বেদের একজন নারী ঋষির নাম বলো। লোপামুদ্রা। যদি অন্য কিছু অপশানে থাকে, লোপামুদ্রা, ঘোষা, অপালা, যা থাকবে তাই দেবে। ঋগ্বেদের সাথে সম্পর্কিত উপনিষদের নাম কি? উত্তর হবে ঐতিরেয় উপনিষদ এবং কৌশিতকী উপনিষদ। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। এবং এমনই গুরুত্বপূর্ণ আলোচনা ও পরীক্ষার প্রস্তুতির ভিডিও নিয়মিত পেতে আলাপী সংস্কৃত চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভমস্তু।